আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাইকেল নিয়ে এসছো আজকে? সাইকেল নিয়ে অনেকটা পথ। হ্যাঁ 70 কিলোমিটার প্রায়। নমস্কার, শুভ সন্ধ্যা। একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় তখন শুধু নিজের জীবন বদলায় না, বদলে দেয় সমাজের দৃষ্টিভঙ্গি। তারা আর শুধু রান্নাঘরের কিংবা সংসারের বন্দিতে আবদ্ধ নয়, তারা অফিস সামলায়, ব্যবসা করে, আবার সন্তানকেও বড় করে। তাই আমি বলি, মেয়েরা একা নয়, মেয়েরা একাই 100। আর যদি অনেক রকম কাজের সাথে যুক্ত আছেন। প্রথমে কোন কাজটা শুরু করেছিলেন? এডুকেশন কমপ্লিটের পর 1991-এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে আমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি ভারত স্কাউটস অ্যান্ড গাইডস থেকে। কিসের এটা? এটা হচ্ছে যেমন আপনার এনসিসি হয় না দিদি, হ্যাঁ। ওরকমই একটা অর্গানাইজেশন। আচ্ছা। তো ওখান থেকে সার্ভিস দেওয়া হয়। আমি পরীক্ষা দিচ্ছিলাম, আমি রেলে জব পেয়েছি। মাই ফার্স্ট পোস্টিং যেটা হচ্ছে আদ্রা। ওকে। হ্যাঁ, তারপরে আফটার মাই ম্যারেজ আমি রিটার্ন ব্যাক এসছি খড়গপুরে, অ্যান্ড নাও স্টিল আই এম খড়গপুরে আছি। তো রেলওয়েজে মূলত আপনার কাজটা কি? এই যে ধরুন হাওড়া থেকে ট্রেন ছাড়ছে, তো যখনই স্টেশন ঢোকার 1 কিলোমিটার আগে আমাদের একটা রোলিং হাট পয়েন্ট থাকে। মানে যখন ট্রেন যাচ্ছে আপনার আন্ডার গিয়ার কোনো পার্টস হ্যাঙ্গিং আছে কিনা, কোনো স্মোক হচ্ছে কিনা, ভিলে কোনো রেড সিগন্যাল দেখা যাচ্ছে কিনা, ওইটা চারদিকে মানে অফ সাইড, প্ল্যাটফর্ম সাইড, বোথ সাইড আমাদের স্টাফ বসে থাকে। যদি সামথিং ইজ রং, সঙ্গে সঙ্গে আমরা আমাদের অন ডিউটি টিএক্সচার মানে সিনিয়রকে আমরা ফোন করি। গাড়ি যখন দাঁড়ায় ওনারা চেক করে, ইফ এনি বিগ ফল্ট তো কন্ট্রোলকে আমাদেরকে ইনফর্ম করতে হয়। কন্ট্রোল আমাদেরকে সাজেশন দেয় কি গাড়িকে দাঁড় করিয়ে দাও, হোল্ড করো, প্রবলেম সলভ করো, তারপরে গাড়িটাকে ছাড়া হয়। তার মানে অ্যালার্ট থাকতে হয়? অ্যালার্ট থাকতে হয়, 24 আওয়ার্স অ্যালার্টনেস। সেটা প্রত্যেকটা ট্রেনের জন্য হয়? প্রত্যেকটা ট্রেনের জন্য। তো এর সাথে সাথে আবার অন্যান্য অনেক কিছু করেন তো দেখলাম। হ্যাঁ, সেগুলো কি করে করেন? আমার অলওয়েজ মর্নিং ডিউটি থাকে 6টা 2টোর পর বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর একটু রেস্ট নিই, মেয়ের সাথে টাইম দিই। তারপরে এদিক ওদিক না করে, ঘুমিয়ে না, আমি আমার একটু আলাদা টাইমটাকে নিজেকে ইউটিলাইজ করি। কি করেন? আমি ফ্যাশন শো অ্যান্ড ট্যালেন্ট শো অল ওভার ওয়েস্ট বেঙ্গল আচ্ছা, অর্গানাইজ করেন? অর্গানাইজ করি, আই এম দ্য অনার। আর আমার অর্গানাইজার নাম হচ্ছে রাইজিং স্টার্স। অ্যান্ড আমার ডাইরেক্টর, আমার সিও, আমার টিম, আমার কোরিওগ্রাফার, গ্রুমার আমার সাথে এসছে। কিভাবে শুরু করলেন এটা? এটা হচ্ছে আমার একটা বান্ধবী আছে, ও প্রথম করেছিল, আমাকে জাস্ট দেখতে অ্যাজ এ গেস্ট ডেকেছিল। ওইটা আমি জাস্ট শখে গেছিলাম। আজকে ওটাকে আমাকে অত ভালো লেগেছে। আমার 3 ইয়ার্স থেকে নো এজ বার, যারা ফিট আছে এনিওয়ান ক্যান জয়েন। বাহ। আমার অল ক্যাটাগরিজ মিস্টার, মিস, কিডস, মিসেস অ্যান্ড প্লাস সাইজ। বাহ। অ্যান্ড আই এম রানিং ওয়ান লেডিস ফিটনেস সেন্টার। আমার মেয়ের হবার পর খুব অসুস্থ হয়ে যেত, তো আমি সবসময় হসপিটালাইজ হতাম। তো যেহেতু খড়গপুরে ফিটনেস সেন্টার ছিল, তো ওখানে আমি জয়েন করেছিলাম। কোনো কারণে উনি ছেড়ে দিলেন, তো আমি ওই সেন্টারটাকে নিয়ে নিয়েছি। তখন আমি 100 টাকা দিয়ে আমি অনলি ফর লেডিসের জন্য ফিটনেস সেন্টার করেছি। সেখানে কি যোগা টোগা সব হয়? যোগা, হ্যান্ড ফ্রি, জুম্বা। এখন আমার এখানে মোর দ্যান 45 লেডিস আছে, ক্লাস করে। তার মানে প্রকৃত অর্থে একাই 100। হ্যাঁ, 100। সব কাজ একা সামলাচ্ছেন। হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চাকরি, তার পাশাপাশি ব্যবসা। হ্যাঁ দিদি। কোনটা আগে শুরু হয়েছে? দিদি আগে বিজনেসটা শুরু হয়েছে। কিসের ব্যবসা তোমার? দিদি আমি একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে। ক্লাস যখন 11-এ পড়ি তখন আমি আমার নিজের ইচ্ছে বিয়ে করে নিই। আমার বাবার মত ছিল না। তো যাই হোক, তারপর বিয়ের পর আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম তখন গিয়ে দেখলাম সবটাই উল্টো। কেন? আমার মানে ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি কিছু করব। এবার ওখানে গেলাম, যাওয়ার পর যেটাই করব সেটাতেই আপত্তি। মানে তুমি কাজ করতে পারবে না, তুমি বাড়িতে থাকো। বুঝতে পারোনি, কথা না। বলে নাওনি? বিয়ের পরে পড়াশোনাটা কি ওখানেই বন্ধ হয়ে গেল? না, ওখান থেকে আমি 11-12 করেছিলাম। তারপরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ওরা করতে দেয়নি, ওটা আমি লুকিয়েই করেছিলাম। তারপর কি করব এই ভেবে আমি কেক বানানো শেখার জন্য আমি আমার হাজবেন্ডকে বলি যে আমি কেক বানানো শিখবো। তারপরে ওরা ভেবেছিল যে বাড়িতেই বানাবো। তো সেই থেকে দিদি আমার জার্নি স্টার্ট। তো পার ডে দিদি আমার অর্ডার থাকতো 20টা 25টা। এই করে আমি কিছু ক্যাপিটাল জমিয়েছিলাম। তো তখন বাড়ি থেকে কোনো সমস্যা হয়নি? প্রথমে চুপ ছিল দিদি, তারপরে কিছুদিন পরেই আমার শ্বশুরমশাই বললো যে ওপরে যখন কেক বানাচ্ছ আমাকে 5000 টাকা ভাড়া দিতে হবে। তখন দিদি আমার 1300-1400 টাকা ইনকাম ছিল। সেদিন দিদি আমার জেদ হয়েছিল যে আমি দোকান করবই। আমার বাবা যে গয়নাগুলো দিয়েছিল সেই গয়নাগুলো দিদি আমি সমস্ত গোল্ড লোনে দিয়ে দিয়েছিলাম। তারপর কিছু টাকা বাপি দিয়েছিল। তারপরে আমি বেশি ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট দিয়ে আমি কিছু টাকা নিয়ে দিদি দোকানটা করি। তো তারপরে দিদি আমি এতটা সাকসেস পাই ঈশ্বরের আশীর্বাদে। 1 বছর হয়নি দিদি আমি আবার একটা দোকান করে ফেলি। বাহ, খুব ভালো। এর মাঝেই দিদি আমি ওই কর্পোরেশনের চাকরিটা পাই। কর্পোরেশনের চাকরিতে দিদি আমার বেশি মাইনে না, এর মধ্যে দিদি আমাকে বারবার শুনতে হয়েছে বাড়ি থেকে বেরিয়ে যাও, বারবার শুনতে হয়েছে। বড় পাশে ছিল না? ও নিজেই বলেছে আমার বাবাকে যে আপনার মেয়েকে নিয়ে বেরিয়ে যান। পুরো লড়াইটা তোমার একার ছিল?
হ্যাঁ দিদি, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমার মেয়ে প্রচন্ড সাপোর্ট করে। এখন কি অবস্থায় আছো? শ্বশুর বাড়িতেই আছি, কিন্তু আমি ফ্ল্যাটে খুব শিগগিরই শিফট করে যাব। আর তোমার কেকের বিজনেস? ফার্স্ট শপটা আমার আছে। তো তোমার এখন কেকের বিজনেস ভালো চলছে? হ্যাঁ দিদি, ভগবানের আশীর্বাদে, আপনাদের চাকরিটাও করছো? হ্যাঁ দিদি, চাকরিটা আমার সকাল 6:30টায় আমাকে গিয়ে সাইন করতে হয় দিদি। তুমি একা লড়াই করে নিজের জায়গাটা তৈরি করেছো, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। ঐন্দ্রিলা, এবার বলো তোমার গল্পটা শুনি। সাইকেল নিয়ে পাহাড়ে পৌঁছে গেলে, ছোটবেলা থেকে সাইকেল চালাচ্ছো? ক্লাস 5-6 থেকে আমার সাইকেলের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা জাগে। আমাদের তারকেশ্বরে একটা ইভেন্ট অর্গানাইজড হয়, এবার ওখানে অনেক মাউন্টেনার, অনেক সাইকেলিস্ট বিভিন্ন জায়গা থেকে আসে। ওইখানে একটি দাদার সাথে আমার আলাপ হয়। সেই দাদাটিকে আমি প্রস্তাব দিই, দাদা আমি বেরোবো। তিনি হচ্ছেন মাউন্ট এভারেস্ট করেছেন সাইকেল নিয়ে, এবং তিনি পৃথিবীর ফার্স্ট বেঙ্গলি সাইকেলিস্ট মিস্টার বাপি দেবনাথ। আর আমি তার কথাটা আরও জোরে বলতে চাই, কারণ তিনি গ্লোবালি 8 নম্বর পজিশনে আছেন। তিনি না থাকলে হয়তো আমি এটা করতে পারতাম না। বাবা মার সাথে ওর দাদার কথা বলালাম, বাবা মা খুব ভরসা করে ওকে, খুব বিশ্বাসও করেছে, যার কারণে ওই অনুমতি নিয়েই বেরোনো আর কি। আমাদের বিহার ইউপি হয়ে বর্ডার ক্রস করলাম, পোখরা অবধি গেলাম। এবার আমি জানি পোখরা অবধি আমি যাব, ওখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট চেঞ্জ হয় সমস্ত কিছু, যে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প, একটি পর্বত শৃঙ্গের বেস ক্যাম্পে আমি উঠবো। সাইকেলের পারমিট ইস্যু করিয়ে আমি ঢুকলাম এবিসি ট্রেকে, যাচ্ছি। ওখানকার পোর্টার, ওখানকার শেরপাড়া, ওখানকার স্থানীয় মানুষজনেরা আমাকে একটা কথাই বলছে যে যেতে পারবে না, হবে না, এতগুলো সিঁড়ি, 5-6 হাজার 7 হাজারের বেশি সিঁড়ি, কি করে তুলবে তুমি সাইকেল? আর সিঁড়িগুলো হচ্ছে সমস্ত গাছ দিয়ে সিঁড়ি, মানে শিকড় বাকড় দিয়ে সিঁড়ি, আর পাথর কেটে কেটে সিঁড়ি, মানে সিঁড়ি দিয়ে হেঁটে উঠছিলে হাতে সাইকেল? জাস্ট এইভাবে হোল্ড অ্যান্ড ক্যারি, জাস্ট এইভাবে আমি সাইকেল তুলে তুলে একদম উপরে উঠেছি, 4130 মিটার উপরে। এটা খুব কঠিন, কারণ প্রকৃতি যে কত রকমের পরীক্ষা নেয়। হাই অ্যালটিটিউডে দুপুর 2টোর পর পুরো ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়, মানে পুরো কড়কড়ে রোদ থাকলে তারপরে অটোমেটিক্যালি বৃষ্টি হয়ে যায়। আমরা সেটা জানতাম না। একটা ট্রেক ছিল, যে ট্রেকটাতে আমরা সাইকেল এরকম করে করে তুলতে তুলতে হঠাৎ করে দেখছি অঝোরে বৃষ্টি ঠিক না, মানে এখানে যেমন শিলা বৃষ্টি, এরকম ছোট ছোট শিলা হয়, ওইখানে এত বড় বড় পাথর। জাস্ট আমার হেলমেট আর আমার এইরকম স্কিনি ছিল বলে আমার কিছু ফেটে যায়নি, মানে পড়ছে, আর আমি জাস্ট এইভাবে সাইকেল এইভাবে লক করে দাঁড়িয়েছি, হাতের মধ্যে পাথরগুলো পড়ছে, পুরো মাথায় পড়ছে, আর অঝরে কাঁদছি। সেখানে আমি প্রচুর কেঁদেছি, আর প্রচুর ভগবানকে ডেকেছি যে আমাকে পার করে দেয় এখানটা। দিয়ে উঠলাম, একটা শেল্টার নিলাম। তারপর থেকে আমাদের শিক্ষা হয়ে গেছে দুপুর 2টোর মধ্যে আমরা যে কোনো একটা জায়গায় শেল্টার নিয়ে পৌঁছেছি। আর সব থেকে বড় কথা, ওই বেস ক্যাম্পের ওখানে আমি ভারতের 2টো পতাকা ওখানে লাগিয়ে এসেছি। তারপরে ফেরাটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, যাওয়ার থেকে নামাটা আরো ডিফিকাল্ট, কঠিন। কোমর লাগিয়ে সাইকেলটাকে নিয়ে, শুধু সাইকেলই না, তার সাথে লাগেজও ছিল। পুরো জার্নিটা আমরা করে আবার ফিরে আসাটা 42 দিন। বাবা একটি চায়ের দোকান চালিয়ে আমাকে আমার বোনকে মানুষ করছে। কিছু ভাড়ে জমানো ছিল, ওখান থেকে বের করে আমি নিয়ে বেরিয়েছিলাম। এবার একটা টাইমের পর পুঁজিটাও শেষ হয়ে যায়। কখনো কখনো মানে 24 ঘন্টায় একবার খাওয়া, 2বার খাওয়া, এরকম করে। মনের জোর তোমার খুব। হ্যাঁ, তাই মনের অনেক জোরটা অনেক পেরেছো। বেশি। মনের জোর। তোমার বয়স কত? আমার 18। বাংলার ইতিহাসে সব থেকে কনিষ্ঠতম কন্যা, যে সাইকেল নিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করেছিল, ঐন্দ্রিলা আট্টো। এটা জোরে হাত দাও।